বিস্কুট খা, চা খা। খাচ্ছি, এটা শেষ করে। চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কন্টেম্পোরারি ওয়ার্ল্ডটা শেষ হয়ে যাবে, মাস ফেস। চাটা খা না, গরম গরম চাটা খা। গরম না খেলে কোনো উপকার নেই, ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাই হয়ে গেছে। এমনি ওয়েদার আছে ঠান্ডা। সকালের ব্রেকফাস্টে গরম গরম পরোটার সাথে ফুলকপি আলুর তরকারি। অবশ্য আমি রুটি খেয়েছিলাম, আমি আর পরোটা খাইনি। তো উৎসাকে আগে তাড়াতাড়ি করে খাবারটা দিয়ে দিলাম। সেই সকাল থেকে পড়ছে, 1 কাপ মাত্র চা খেয়েছে মেয়েটা। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আমার গলা শুনে বুঝতে পারছো এখনও কোনোভাবে ঠান্ডা আমাকে ছেড়ে যেতে পারেনি, ভীষণ প্রেমে পড়ে গেছে আমার। আর এদিকে উৎসার জ্বরটা কমে গেছে ঠিকই, কিন্তু গতকাল থেকে বমি শুরু হয়ে গেছে। বুঝতে পারছি না, ভীষণ মনে হচ্ছে গ্যাস অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, কী কারণে হচ্ছে সেটাও বুঝতে পারছি না। আজকে সকালবেলাও যথারীতি বমি করেছে। তো সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আর আজকের বাইরের ওয়েদারটা ভীষণ মনোরম একটা ওয়েদার, মানে একদম মেঘলা আকাশ আর ঝোড়ো বাতাস বইছে বাইরে, খুব সুন্দর। বেশ একটু আবার ঠান্ডা ঠান্ডা লাগছে, এই কদিন গরম ছিল, আজকে আবার ঠান্ডার একটা অনুভূতি একটা আলাদা। তো চলো এইভাবে ব্লগটা শুরু করলাম। তোমরা সবাই সবসময় যেমন আমার পাশে থেকে এসেছো, সেরকম আমার পাশে থেকে ভিডিওটা দেখা শুরু করো। এখন বাজে 10:30, আর দেখো বাইরের ওয়েদার দেখো, বাইরে হাওয়া হচ্ছে, আকাশ মেঘলা, আর আমার সেই মেয়াপুষি দেখো কোন কোণে কি বসে আছে। ওকে ঘরে নিয়ে এসেছিলাম, আবার বাইরে চলে গেছে, ওই কোণে বসে আছে, যেহেতু গৌতম ঘরে নেই। যেহেতু ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তো রান্নার দিকে চলে এসেছি। উৎসার জন্য একটু পাতলা মসুর ডাল বানাচ্ছি, যেহেতু বমি বমি ভাব বলেও কিছুই খেতে পাচ্ছে না। আর এদিকে গৌতম সকালবেলা চিকেন এনেছিল, সেটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। কাজের ফাঁকে এখানে উৎসাকে একটু ডাবের জল দিয়ে দিচ্ছি। জ্বর থেকে উঠেছে, তার মধ্যে রাত জেগে পড়াশোনা, মেয়েটার এমনিও শরীর ভালো না, তার মধ্যে পরীক্ষা চলছে, যদি পেট ঠেট খারাপ হয় তার জন্য একটু পেট ঠান্ডা করার জন্য ডাবের জল দিলাম। তো আমি কিছুক্ষণ আগে প্রায় জোরে জোরে মানে যেরকম বিস্ফোরক বা বোম ফাটলে যেরকম আওয়াজ হয় সেই ধরনের আওয়াজ হচ্ছিল। কালো ধোঁয়ায় প্রায় আমাদের এই দিকের অঞ্চলটা ছেয়ে গেছিলো, তো আমরা তো বুঝতেই পারছিলাম না। তারপর আমার শ্বশুরমশাই এসে বললো যে ফর্টিসের সাইডে কিছু বস্তি এলাকা রয়েছে, ঠিক আনন্দপুর ফর্টিস হসপিটালের সামনে, তো সেখানে নাকি আগুন লেগে গেছে। তো সঙ্গে সঙ্গে গৌতম আবার টিভি চালালো, এটিভি আনন্দ চালিয়ে। আমরা তো দেখে মানে আশ্চর্য, মানে কি মর্মাহত দুর্ঘটনা, বস্তিতে কিভাবে মানে আগুন লেগে গেছে, সেখানে 3টে সিলিন্ডার বাস্ট করেছে, সব কিছু পুড়ে ছাই। আমরা নিউজে দেখে তো মানে বিশ্বাস করে এখন আমার মানে হাতের লোম পুরো একদম খাড়া হয়ে গেছে এরকম একটা জিনিস দেখে। তো গৌতম ওই দেখে গৌতম সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে, ও বিজনেসের কাজ করছিল, ও দৌড়ে গেছে, যেহেতু রাস্তার এই পাশে টেগোর পার্ক মানে যেখানে আমরা থাকি, আর ওই পারেই ফর্টিস। তো এক্ষুনি গৌতম এসেছে, মানে তোমাদের গৌতমদা এসেছে, গৌতমদা কিছু ভিডিও করে এনেছে, যদি পারি আমি নিশ্চয়ই ইউটিউবে শেয়ার করবো। তো মানে মানুষের কান্না দেখে গৌতম এমনভাবে ঘরে ফিরেছে মর্মাহত হয়ে, বলার মতো না। বলছে সব কিছু মানুষের শেষ, মানে ও কিছু ভিডিওগুলোতে দেখাচ্ছে, বিশ্বাস করো সব পুড়ে ছাই, আলমারি ঠালমারি পুড়ে ছাই হয়ে গেছে, লোহার খাট, মানুষের যাবতীয় সঞ্চয়টুকু মানুষ বের করতে পারেনি। বেশিরভাগ মানুষই ওইখানে কি করে, মানে পরের বাড়িতে মহিলাগুলো ওরা কাজ করে, ওই সাইড থেকেই বেশিরভাগ কাজের লোক এইদিকে আসে। তো সবাই এই সময় কাজে বেরিয়েছে, যেহেতু এখন 10:30 11টা টাইম, এই মানে 11টা 11:30 টাইম, তো বেশিরভাগ মহিলার কাজে বেরিয়েছে, ঘরে কেউ ছিল না, তার ফলে আগুনটাও ছড়িয়ে পড়েছে নেভাবার মতো। আর আজকে যেহেতু বললাম ঝোড়ো হাওয়া, নেভাবার মতো পরিস্থিতি নয়, তো আরও আগুন স্প্রেড হয়ে চারিদিকে, মানে ওই কিছুটা অঞ্চল জুড়ে পুরো আগুন ছেয়ে গেছে। তো যেটুকু গৌতম বললো, ফর্টিস আর ইমামি যে পরপর রয়েছে, ফর্টিস হসপিটাল এবং পাশে ইমামি রয়েছে, ইমামি থেকে প্রচুর পরিমাণে জল দেওয়া হয়েছে দমকলকে, যার ফলে আগুন নেভাবার জন্য অনেকটাই সহযোগিতা করেছে ফর্টিস বা ইমামি। কিন্তু মানুষের কপাল তো আর কেউ বাঁচাতে পারে না, যার কপালে যেটা আছে সেটা তো হবেই। গৌতম বলছে মানুষের হাহাকার ওইখানে নেমে এসেছে, মানে ওরম জায়গা থাকা যায় না বলে ও তো চলে এসেছে। ও গেছিল যদি কোনো কাজে হেল্প লাগে। তো আমাদের 108 নম্বরের যে চেয়ারম্যান, মানে আমাদের 108 নম্বরের যে কাউন্সিলর, আমাদের বড় ভারত চেয়ারম্যান মাননীয় সুশান্ত ঘোষ মহাশয়, তো সুশান্তদা মানে ওখানেই রয়েছেন। গৌতম দেখে আসলেন, উনি ওনার কাজটা করছেন, মানুষের পাশে যতটা সম্ভব সহযোগিতা করছেন। তো এখন ওনাদের জন্য আর কি বলবো, এই সব হারা মানুষের জন্য আর কিছু হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না। তিলে তিলে সঞ্চয় করা জিনিসটা যখন সব চোখের সামনে শেষ হয়ে যায় না, মানে যাদের হয় তারা ছাড়া হয়তো অন্য কেউ সেই পরিস্থিতিটা বুঝতে পারে না। তার কিছু করার নেই, মানুষের খারাপ মন্দ নিয়ে মানুষের সময় চলে। আর এদিকে আমি একটুখানি টুকটুক করে কাজ করে নিচ্ছি, মেয়েটার শরীরটা যেহেতু ভালো নয়,
আর ওই এইসব শুনে নিলে না দেখবে আর কাজ হয় না, জানো তো। ইচ্ছা আছে দুপুরবেলা যদি সব কাজ শেষ হয়ে যায় একবার যাবো, ওদিকটা ঘুরে আসবো। তোমাদের গৌতম দা ওইখান থেকে এসেছে ইমোশন হয়ে, মানে প্রায় কাঁদু কাঁদু, মানে চোখের জল নিয়ে বাড়িতে ফিরেছে। ও একটুতেই ইমোশন, যেটা আমারও ক্ষেত্রে মানে আমরা যতটাই কথা বলি, আমি তো এত কথাবার্তা বলি সবাই ভাবে হয়তো আমি খুব ডেসপারেটের সাথে কিন্তু আমি খুব ভীষণ ইমোশন, কিন্তু গৌতম ভীষণ মাটির মানুষ বলতে গেলে। তো প্রায় চোখে জল নিয়ে এসেছে, আর এখন এইভাবে এসে বসে পড়েছে যে মানুষের ওই মানে হাহাকার কান্না আমি নিতে পারছি না কোনো মতেই। তো ভীষণ ভেঙে পড়েছে গৌতম। আর কিছু করার নেই, আমাদের তো কিছু করার নেই না। আর কিভাবে আগুন লেগেছে কিছুই জানা যাচ্ছে না। বলছে যেহেতু আজকের যেটা বললাম আমি তোমাদের সকালবেলায় দেখালাম, যেহেতু পাগলা ঝোড়ো হাওয়া হচ্ছে একটা বাইরে, এমন যে মানে একদিকে যেটা গৌতম বলছে দমকল একদিকে নেবাচ্ছে, অন্য দিক দিয়ে আগুন জ্বলছে। তারপরে বলছে মিডিলে একটা নাকি পার্টিশন ছিল, তাই তো? পাশেও ওই দিকটা না পুরো, আমি অনেকবারই তোমাদের ব্লগে দেখেছি ওই সাইডে, আমি আগে হাঁটতে যেতাম, রাত সন্ধ্যাবেলা ওইদিকে হাঁটতে যেতাম, তোমাদের দেখেছিলাম পুরো বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু একটা বস্তি মতো তৈরি হয়েছে। তো মাঝখানে একটা পার্টিশন ছিল বলে ছোট, মানে ছোট না তাও মানে অনেকটাই, সেই বস্তিটায় আজকে আগুন লেগেছে এবং পাশের বস্তিটায় আগুন লাগা থেকে রক্ষা পেয়েছে, শুধু মিডিলে একটা ওয়াল ছিল বলে, যেটা গৌতম দেখে এসেছে বলছে। আর আমি যদি বিকালের দিকে দক্ষিণ হাওয়া থাকতো, আচ্ছা উত্তর হাওয়া বলে এইদিকে চলেছে, ইটটা বাঁচিয়ে দিয়েছে। আচ্ছা, আর উত্তর দক্ষিণ হাওয়া থাকলে কি হাওয়াটা ওইদিকে যেত, ওটাও ধরে যেত। সত্যি এইসব না মানুষ, সব হারা মানুষদের দেখলে এত কষ্ট হয় না। আর এরা তো বলতো কত কষ্ট করে সিলিন্ডার বাস্ট করেছে, একটা সিলিন্ডার পড়ে আছে, ছবিটা তুলতে পারিনি তখন, এসে আনন্দ ঢুকে গেছে, সিলিন্ডারটা হাঁ করে পড়ে আছে। 30 থেকে 40টা সিলিন্ডার বাস্ট করেছে, ভাবতে পারছো এলাকাটা কি হয়েছে? মানে জাস্ট ভাবা যায়। বিকিটা চলে গেছে, বিকি আওয়াজ শুনে চলে গেছে, কোথায় এত বাস্ট হচ্ছে, ওই তো দুতলা বাড়ি। মানে বলছি না এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু কি হচ্ছে আমরা বুঝতে পারছিলাম না, নিউজ যতক্ষণ না খুলতাম আমরা বুঝতেই পারতাম না। 30-40টা মানে বাস্ট করা, বাবু পড়ছে, ছেড়ে দাও, বাবু পড়ছে। 30-40টা সিলিন্ডার বাস্ট করা মানে তো বুঝতেই পারছো মানে কি অবস্থা, এলাকাটা কি হয়ে আছে। গৌতম বলছে সিলিন্ডার নাকি হাঁ হয়ে আছে, বলছে এবিপি আনন্দ রয়েছে সেখানে, আমি আর ভিডিও করতে পারলাম না, নাহলে ভিডিও করে আনতাম। সব সিলিন্ডারগুলো ফেটে পুরো হাঁ হয়ে আছে, মানে কি মর্মা হতো বলো, কত হয়তো মানুষ ইনজোর্ডও হয়েছে আগুনে। হ্যাঁ, সেটা হয়তো পরে নিউজে জানা যাবে। আর আমরা যখন নিউজ দেখছি আজকের রবিবার সকালবেলা, সকাল 11:30, তো তোমরাও যারা হয়তো অনেকেই টিভি চ্যানেলে দেখতে পাবে এই নিউজটা, যে আনন্দপুর ফর্টিস হসপিটালের সামনে বস্তিতে আগুন, তোমরাও নিশ্চয়ই দেখতে পাবে ক্যাপশনে। তো মানে আজকে খুব খারাপ লাগছে, বিশ্বাস করার মনে হচ্ছে না রান্না বান্না করি বা কিছু করি। গৌতমের সাথে কথা বলতে বলতে রান্নার অনেকটা দেরি হয়ে গেল, এখন প্রায় 12:30 বাজে। ভেবেছিলাম মেয়েকে 1টার মধ্যে একটুখানি খেতে দিয়ে দেবো, যেহেতু শরীরটা ভালো না, ঠিকমতো খেতে চাইছে না, কিন্তু সেটা আর আজকের হচ্ছে না। সকালে যেটা বলছিলাম আনন্দপুর ফর্টিসের সামনে যে আগুন লাগাটা, তো এই ভিডিওটা আমার চেনা পরিচিত একজনের কাছে পেয়েছিস, তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো দেখো কি সাংঘাতিক ভয়াবহ একটা অগ্নিকাণ্ড, প্রচুর পরিমাণে সিলিন্ডার বাস্ট করেছে, যার জন্যে অগ্নিকাণ্ডটা এই ভয়াবহ রূপ ধারণ করেছিল। মানে দমকল এই আগুন নেভাতে হিমশিম খেয়ে ফেলেছিল, একটার পর একটা ঝুবড়ি পুড়ে গেছে, মানুষ তার শেষ সম্বলটুকু বাঁচাতে পারেনি। পুরো জায়গাটায় মানে একটা মর্মাহত এলাকা, একটা হাহাকার অবস্থায় পরিণত হয়েছে। আগুনের ফুলকি দেখো, জাস্ট ভিডিওটা দেখেই তো আমার মানে বিশ্বাস করো গা কাটা দিয়ে উঠছে, এত মারাত্মক একটা ভিডিও। আর এই দেখো এইখানটায় দেখেছে সিলিন্ডারটা কীভাবে বাস্ট করেছে, মানে যে ভিডিও করছিল সেও দূরে পালিয়ে গেছে, মানে সরে এসেছে যাতে আগুনের ফুলকি না ছিটকে যায়। আর এইটা গৌতম ভিডিও করেছিল যখন অলরেডি আগুন নিভিয়ে দেওয়া হয়েছিল, মানে দমকল বাহিনী এই আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে চলে এসেছিলো, জায়গাটা পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। তো গৌতম এই সামনে থেকে ভিডিওটা গৌতমই করেছিল। দেখো কি অবস্থা, আলমারি পুড়ে গেছে, আলমারির ওপর জল দিচ্ছে ধোয়া, মানে আলমারির ভিতরে যত নথিপত্র, টাকা পয়সা, ডকুমেন্টস, কিচ্ছু মানুষ বাঁচাতে পারেনি। দেখো সারি সারি ফার্নিচার, দেখো মানুষের ফার্নিচারগুলো একদম কিছু অবশিষ্ট নেই, মানুষ পুরো সর্বশান্ত, মানে মানুষের সব শেষ। তিলে তিলে সঞ্চয় করা প্রত্যেকটা জিনিস চোখের সামনে পুড়তে দেখেছে মানুষ, মানে বুঝতে পারছো এর থেকে মর্মান্তিক দৃশ্য মনে হচ্ছে আর হয় না। জাস্ট আমি দেখে না, বিশ্বাস করো মানে আমার হাড় হিম হয়ে গেছিলো এইসব জিনিস দেখে, মানে ভিতর থেকে যেন একটা আত্মনাদ আসছিল যে যাদের হয়েছে তারা ভাবো তো কীভাবে ফেস করেছে। তাও তো সেরাম নয়, দিন আনা দিন খাটা মানুষ যখন সর্বশান্ত হয়ে যায় তার যে কষ্টটা সেটা মানে কি বলবো আর, মানে তারাই জানে।
জানে যে কত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে দিনরাত ঠেলা ভ্যান চালিয়ে ইনকামগুলো করে তারা করেছিল একটা মাথা গোজার ঠাঁই। আমার এতটা লেট হয়ে গেছে দেখে উৎসাহ তাড়াতাড়ি স্নান করে নিয়ে ঠাকুরটা দিয়ে নিচ্ছে, নাহলে ঠাকুর দিতে গিয়ে আমার আরেকটু লেট হবে। তো এইটুকু সাহায্য করে দিল, এটাই অনেক। তাড়াতাড়ি রান্না করে স্নান করে আসলাম যে ঠাকুরটা দেব, তো দেখলাম অলরেডি উৎসাহ স্নান করে ঠাকুর দিতে বসে পড়েছে। তো মেয়ে একটা দিকে আমার কাজ এগিয়ে দিল। আর আমার পায়ে যা প্রবলেম হচ্ছে, গতকাল থেকে তো বললাম পায়ে ভীষণ ব্যথা, খুব কষ্ট করে হাঁটতে হচ্ছে, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না। তো ওই বসা ওঠা করে তো ঠাকুর দেওয়াটা আমার পক্ষে ইম্পসিবল, তার জন্য উৎসাহ দিয়ে দিল। আর আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিচ্ছি। রান্না তো একদম সিম্পল, কিন্তু ফ্রিজ থেকে যত খাবার ছিল সব বের করে গরম করে রেখেছি। এক সপ্তাহ ধরে যা খাবার জমেছিল সব গরম করে রেখেছি, আজকে গৌতমকে সব খাওয়াবো। চিকেনটা আজকে রান্না করেছি, আর রান্না করেছি ডাল, আর উৎসার জন্য আলু ভাজা। ডাল আর আলু ভাজাই বললো উৎসাহ খাবে, জানি না চিকেন খাবে কিনা, শরীরটার বলছে ভালো লাগছে না। সব এত রকমের তরকারি গরম করা হয়েছে। এই চিংড়ি মাছ ছিল আর সেদিনকে রান্না করেছিলাম, সেটা গরম করেছি। এক পিস কাতলা মাছ না, এটা রুই মাছ ছিল ফুলকপি দিয়ে, এটা গরম করেছি। এদিকে কালো জিরে দিয়ে মাছের ঝোল ছিল, রুই মাছ, এটা গরম করেছি। শুক্তো রয়েছে, ইতে রয়েছে চাটনি। আর এইটা আমার শাশুড়ি মা কিছু একটা চচ্চড়ি পাঠিয়েছে গৌতমের জন্যে, এটা গৌতম খেয়েই বুঝতে পারবে, মাছের মাথা টাথা দিয়ে চচ্চড়ি। তার সাথে রয়েছে স্যালাড। আর এই উৎসাহ যেহেতু বললো পাঁপড় খাবে, ডাল আলু ভাজা আর পাঁপড়, গৌতম দুটো পাঁপড় পুড়িয়ে দিল উৎসার জন্যে। গৌতমের বেচারার ছুটি নেই, অফিসের কাজ না থাকলে ঘরের কাজ। দেখো বেচারা কনস্ট্যান্ট আমার হাতে হাতে হেল্প করার পর এইদিকে প্রিন্ট করছে। আজকের আমাদের প্রিন্টিং হাউসে প্লাস্টিকের ব্যাগ প্রিন্ট হচ্ছে। দেখো দড়ি টাঙিয়ে তার মধ্যে ওইগুলো শোকাচ্ছে, কালারগুলো এক পার্ট না শোকালে আরেক পার্ট তো প্রিন্ট করা যাবে না, তো এইভাবে প্রিন্ট করছে। একদম প্লেন প্লাস্টিকের ওপর দেখো কালার, ব্ল্যাক কালার দিয়ে প্রিন্ট হচ্ছে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে তোমাদের গৌতমদা কীভাবে কাজ করছে। আর এইগুলো তো সব ছোটো ঘরটা যেহেতু পরিষ্কার হয়েছে, অনেকটা জায়গা পাওয়া গেছে, মেঝের মধ্যে রেখে রেখে কালারগুলো শুকাচ্ছে। অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। উৎসাহ যেহেতু পড়ছিল, যেহেতু আগামীকাল এক্সাম, তার জন্য আমি আর ভিডিওটা অন করিনি, কারণ ওর অসুবিধা হচ্ছিল। আর সেই সকাল 7টা থেকে মেয়ে পড়তে বসেছে, দুপুরবেলা শুধু খাওয়ার সময় আর স্নানের সময় বিছানা দিয়ে উঠেছে, খেয়ে দিয়ে আবার পড়তে বসেছে। সেইখানে আমার ভিডিও করাটা একদমই শোভনীয় ছিল না, তার জন্য আমি আর ভিডিও অন করিনি। সারা বিকালই, মানে বিকাল সন্ধ্যা রাত বলতে পারো ওর পাশেই আমি বসেছিলাম। এখন তো প্রায় 11টা বাজে যায়, 10:30টার সময় পড়া শেষ করলো, তারপর একটু ভাত খেলো। সকালবেলা ডাল দিয়েই ভাত খেয়েছে, এখনও সেই ডাল ভাত আলু ভাজা, কিছুই খেতে পাচ্ছে না, খালি আতকা তুলছে, বমি বমি ভাব রয়েছে। তো ওর বাবা আবার ওষুধ এনে দিয়েছে, যে ডাক্তারের আগের প্রেসক্রিপশান যেগুলো ছিল, কারণ ডাক্তার তো আজকেরও দেখানো হলো না, আজকে সানডে আর কালকে মানডে, সেই সকালে ডাক্তার দেখাবো কি তার আগেই তো ওর স্কুলে পরীক্ষা দিতে যেতে হবে। আর আজকে বলেছিলাম, কি হলো আবার বমি আসছে, আস্তে আস্তে একটু অন্য মনস্ক হয়ে যায়। আর বলেছিলাম তোমাদের যে বিকালবেলা একটুখানি যদি পারি যাব হেঁটে, ওই যে জায়গাটায় মানে ওই আগুন লেগেছিলো দেখাবো, আর যাওয়া হয়নি। পায়ে এত ব্যথা, তো আর মানে ইচ্ছা করলো না, বিকালের পর থেকে হাঁটতেও অসুবিধা হচ্ছে, অতটা দূর, অনেকটাই দূর, প্রায় 5-10 মিনিট হেঁটে যেতে হবে। তো মানে আমার এখন ওইটুকু হাঁটা আমার পক্ষে একদম অসম্ভব হয়ে গেছে। তো গৌতম গেছিলো, ঘুরে এসেছিলো, গৌতম এসে বললো, মানে শুনেও খারাপ লাগলো যে মানে বেশি হতাহত হয়নি, মানে আহত বা হতাহতর সংখ্যা নেই অতটা, কিন্তু যেটুকু গৌতম এসে বললো একটা কুকুর নাকি বাড়ির পোষ্য ছিল, কুকুরটা বাঁধা ছিল, এবং সবাই তো কাজে বেরিয়ে গেছিলো, কুকুরটা নাকি একদম পুড়ে ছাই হয়ে গেছে। মানে ও তো বাঁধা ছিল, ও নিজে পালাতেও পারেনি, আর সবাই তখন তাড়াহুড়োর চোটে যার যেটুকু সম্বল সেটুকু নিয়ে, বা যে যেটুকু প্রাণে বাঁচার জন্যে বেরিয়ে এসেছে, আর ওই পোষ্যকে কেউ খুলেও দেয়নি, সেটা নাকি একদম পুড়ে ছাই হয়ে গেছে কুকুরটা। আর একটা শুনলাম যেটা একটা ছেলে নতুন বাইক কিনেছে, ওইখানে তো সবাই খুবই স্লাম এরিয়া, ওইটা খুব খেটে খাওয়া মানুষরা ওইখানে থাকে, মানে প্রত্যেক দিন খেটে খাওয়া মানুষরাই ওইখানে থাকে। তো একটা ছেলে বাইক কিনেছিল, আজকে 3 দিন হয়েছে, তার বাইকটাও পুড়ে গেছে। তো এইগুলো শুনলে সত্যিই খারাপ লাগে।
তো মানে গেলে হয়তো আরও বেশি খারাপ লাগতো, তো গৌতমের মুখে এইটুকু শুনেই খুব খারাপ লাগছে। তো এখনও আমাদের খাওয়া হয়নি, আমরা রাতে রুটি খাবো, মাংস তরকারি টরকারি সবই রয়েছে। তো আজকের ব্লগটা এইটুকু, ব্লগে আর কিছুই দেখাতে পারলাম না, শুরু করলাম কিন্তু বিকালবেলা তার কিছু করার মানে কোথাও যেতেও পারলাম না, আর মানে মেয়ের কাছে বসে সময় কেটে গেল, যেহেতু মেয়ের পরীক্ষা। তো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো ভাই, গুড নাইট।